আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আরও একটি অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। নিশ্চয়ই ভালো আছো তোমরা। চারিদিকে শীতের আগমনী বার্তা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই আগমনী বার্তা এবার কিন্তু অন্য বারগুলোর মতো নয়। এবারে তোমরা একটু সতর্ক থাকবে। এই শীতের মধ্যেই কিন্তু করোনার প্রকোপ আবারও বেড়ে যেতে পারে। এজন্য সরকার ঘোষিত ছুটি আরও 1 মাস বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত সময়টাতে তোমরা কিন্তু ঘরে থাকবে, নিজেদের দিকে খেয়াল রাখবে। তোমাদের ঘরের আমাদের যে মুরব্বীরা অবস্থান করছে, বয়োজ্যেষ্ঠরা, তাদের দিকে খেয়াল রাখবে এবং নিজেরা নিজেদের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখবে এবং সবসময় যে নিয়মগুলো পালন করতে বলা হচ্ছে এগুলো পালন করবে। তো আমরা আমাদের সিলেবাসের প্রথম বর্ষের ছাত্ররা আমরা আমাদের সিলেবাসের শেষের দিকে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা অনার্স প্রথম বর্ষে যেটা পড়ছো, আমি যেটা পড়াচ্ছি স্পেনের মুসলমানদের ইতিহাস 710 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো শেষে কয়েকজন শাসক আলোচনা করার পরে আজকে আমরা স্পেনের মুসলিম ইতিহাসের এই স্পেনের উমাইয়া খিলাফতের যে পতনকাল এবং পতনের যে কারণসমূহ। উমাইয়া খিলাফতের পতন হচ্ছে, পতনের সূচনা হয়েছিল 1002 থেকে 1031 খ্রিস্টাব্দ। এর মধ্যে পতন শুরু হয়ে গেছিল উমাইয়া খিলাফতে। তো এই সময়কার যে ঘটনা প্রবাহ এবং যে ঘটনাগুলো যে কারণসমূহের পরিপ্রেক্ষিতে স্পেনে উমাইয়া খিলাফতের পতন ঘটেছিল বা উমাইয়া খিলাফত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই কারণগুলো আজকে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব। তো কারণগুলোকে এই খিলাফতের পতনের, স্পেনে উমাইয়া খিলাফত বা আমিরাতের পতনের যে কারণগুলো, সেগুলোকে আমরা দুটো ভাগে আলোচনা করতে চাই। অর্থাৎ দুটো কারণ, এখানে কারণগুলোর মধ্যে দুটো ভাগ এখানে করা যায়, যেটা হচ্ছে বাহ্যিক কারণ। বাহ্যিক কিছু বিষয় বা বহিরাগত কিছু বিষয় এখানে পতনের জন্য দায়ী ছিল, আবার অভ্যন্তরীণ কিছু কারণও এর মধ্যে দায়ী ছিল। তো এই জন্য দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে বাহ্যিক কারণ আর একটি হচ্ছে অভ্যন্তরীণ কারণ। তো অভ্যন্তরীণ যে কারণগুলো জন্য এই পতনটা হয়েছিল খিলাফতের, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি কি আরেকটু ক্লোজ করে দেখাবো তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে আরেকটু বোধহয় তোমাদেরকে কাছাকাছি দেখালে ভালো হবে, তোমরা তাহলে বুঝতে পারবে। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এই কারণগুলো তোমরা যদি পারো এগুলো একটু লিখে নাও তোমরা। আমি যে কারণগুলো লিখেছি এখানে অভ্যন্তরীণ কারণের মধ্যে আছে 16টি পয়েন্টস। দেখো তোমরা, 16টি বিষয়ে এখানে অভ্যন্তরীণ কারণের মধ্যে দায়ী, আর বাহ্যিক কারণের মধ্যে 4টি বিষয় আসছে। তো অভ্যন্তরীণ যে বিষয়গুলো দায়ী ছিল এর মধ্যে প্রথমত হচ্ছে মিশ্র জাতিগোষ্ঠী। তোমরা জানো যে স্পেনে উমাইয়া খিলাফতে, স্পেন তো এমনিতেই ছিল একটা ইহুদি খ্রিস্টান অধ্যুষিত এলাকা, এবং সেখানে মুসলিমরা যখন আসলো সেখানে মুসলিমদের, আরবদের অনুপ্রবেশের ফলে আরব জাতির মধ্যেও কিন্তু অনেকগুলো বিভক্তি ছিল, যেমন আরব, অনারব। হ্যাঁ, আরবদের তো গোত্রীয় প্রথা তোমরা জানো, যে গোত্রীয় প্রথাগুলোই আরবদের ধ্বংসের মুখে বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন খিলাফত বা বিভিন্ন আমিরাত, যে আরবের যে বিভিন্ন রাজবংশগুলো, এগুলোর পতনের পিছনে কিন্তু তাদের এই গোত্রীয় কলহ বা গোত্রীয় কারণগুলোই বেশি দায়ী ছিল। তো তার মধ্যে দেখো মিশ্র জাতিগোষ্ঠী। এখানে স্পেন হচ্ছে দূরবর্তী একটি দেশ, সেখানে মুসলমানরা প্রবেশ করলো, আরবরা প্রবেশ করে শাসন করতে শুরু করলো, এবং সেখানে আরও বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্পর্শে তারা এসেছিল। আরব, বারবার, খ্রিস্টান, মুসলিম একটা দল ছিল, অর্থাৎ নতুন যারা মুসলিম প্রভৃতি জনগোষ্ঠী নিয়ে গঠিত রাষ্ট্রকে শাসন করা ছিল কিন্তু অত্যন্ত কঠিন, এবং এই অত্যন্ত কঠিন কাজটাই শক্তিশালী কতগুলো শাসক এবং আমির, এখানে তোমরা দেখবে প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান,
তারপরে প্রথম হাকাম, দ্বিতীয় হাকাম, তৃতীয় আব্দুর রহমান ইত্যাদি এই শাসকদের বলিষ্ঠ নেতৃত্বে এবং তারা যে তাদের যে শক্তিশালী যে সংগঠক তারা রাষ্ট্র পরিচালনায় যে যে চরম একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিল, তার ফলেই কিন্তু তারা এই বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত এই আরব দেশ, এই স্পেন দেশটিকে তারা শাসন করলো এবং শাসন করে তারা কিন্তু সফল হয়েছিল। এদেরকে সমন্বয় করেই তারা শাসন কার্যে সফল হয়েছিল এবং প্রত্যেককে তাদের অধিকার, তাদের ব্যাপারে যে নাগরিক সুযোগ সুবিধা সেগুলো দিয়েই কিন্তু তারা সন্তুষ্ট রেখেছিল স্পেনে, যার ফলেই কিন্তু সম্ভব হয়েছিল এই দীর্ঘদিন স্পেনের উমাইয়া শাসন সম্ভব হয়েছিল। তারপরে দ্বিতীয় পয়েন্টসটাতে দেখো, বারবার স্লাভ এবং স্পেনীয়দের দৌরাত্ম্য। বারবার স্লাভ এবং স্পেনীয়দের দৌরাত্ম্য, এখানে বারবার গোষ্ঠী একটা ছিল যেটা কিনা উমাইয়া শাসকরা আরবদের আধিপত্য খর্ব করার জন্যই বিশেষ করে বারবার জাতিগোষ্ঠীকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। স্লাভদেরকে তারা ক্ষমতাসীন করার চেষ্টা করেছিল, বিভিন্ন উচ্চ পদে চাকরি দেওয়া, সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ কাজে সেনাবাহিনীতে অংশগ্রহণ করানো ইত্যাদি কাজে কিন্তু বারবার স্লাভ এবং স্পেনীয়দের যে ব্যাপকভাবে ইনক্লুড করা হয়েছিল না, তার ফলে এই ব্যাপকভাবে ইনক্লুডের ফলে দেখা যাচ্ছে যে তারা একসময় অধিক ক্ষমতাসীন, অধিক সম্পদ লাভ করে একটা সময় এসে তারাই কিন্তু স্পেনের উমাইয়া ঐক্য বা উমাইয়া মুসলিম শাসন এবং মুসলিম শাসকদের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছিল। তো এটাও একটা কারণ যে তাদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী মুজাফফরের মৃত্যু। প্রধানমন্ত্রী মুজাফফরের মৃত্যু একটা কারণ। তিনি ছিলেন, তোমরা জানো যে শেষের দিকের শাসকদের, বিশেষ করে দ্বিতীয় হিসাম এবং তার পরবর্তী যে শাসকরা ছিল, এরা ছিল অত্যন্ত দুর্বল এবং এদের এই দুর্বলতার সুযোগে মন্ত্রীরা কিন্তু ক্ষমতাসীন হয়েছিল। এবং সত্যি কথা, মন্ত্রীরা যদি সেইভাবে মন্ত্রীরা যদি সেই সময় এগিয়ে না আসতো এবং স্পেনের বিদ্রোহ বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করে তারা যদি স্বৈরতান্ত্রিকভাবে শাসন না করতো, তাহলে কিন্তু তারা এক হাতে যদি শাসন ক্ষমতা কুক্ষিগত না করতো, তাহলে কিন্তু এতদিন আরও আগেই স্পেনে উমাইয়া সাম্রাজ্য ধ্বংসের সম্মুখীন হতো। তো এই সময় মুজাফফর নামক একজন, যে তোমার হাজিব আল মনসুরের কথা তোমরা শুনেছ, এই হাজিবের পরে যে পরবর্তী প্রধানমন্ত্রী আসলো মুজাফফর কিন্তু কঠোর হস্তে বিভিন্ন বিদ্রোহ দমন করেছিলেন এবং খলিফারা তখন ছিল একেবারেই প্রধানমন্ত্রীদের ক্রীড়ানকে পরিণত হয়েছিল। খলিফাদের তেমন একটা পাওয়ার ছিল না, সমস্ত ক্ষমতা কুক্ষিগত ছিল মন্ত্রীদের হাতে এবং তারাই উমাইয়া সাম্রাজ্যকে কিন্তু স্পেনে উমাইয়া সাম্রাজ্য বা আমিরাতকে টিকিয়ে রেখেছিল। তো মনসুরের মৃত্যুর পরে মনসুরের পুত্র মুজাফফর এবং দ্বিতীয় হিসামের শাসনকালে স্পেন সমৃদ্ধ হয়ে ওঠে, ব্যবসা বাণিজ্য, কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। মুজাফফরের মৃত্যুর পর আমিরি শাসন ও উমাইয়া খিলাফতের অবক্ষয় শুরু হয়। এই মুজাফফরের মৃত্যুর পরে কিন্তু পরবর্তীতে আমিরি শাসন শুরু হয়, বিভিন্ন আমিররা শাসন করতে শুরু করে এবং উমাইয়া খিলাফতের পতন অবক্ষয় শুরু হয়। অর্থাৎ যখন কিনা এই বলিষ্ঠ নেতৃত্বের অভাব দেখা গেল, তখনই এটা পতন শুরু হয়ে গেল। চতুর্থ পয়েন্টসটা হচ্ছে দ্বিতীয় হিসামের অযোগ্যতা। দ্বিতীয় হিসাম যেমন উনি ছিলেন অপ্রাপ্তবয়স্ক একজন শাসক এবং তার অভিভাবকত্ব নিয়েই কিন্তু এই মুজাফফর এবং মনসুরেরা শাসন করেছিল এবং দ্বিতীয় হিসাম এর ক্ষেত্রে ছিল একেবারে অযোগ্য। তিনি বিলাস ব্যসনে মত্ত ছিলেন এবং তার কোনো ক্ষমতা ছিল না। তার অযোগ্যতাই কিন্তু পতনের জন্য আরেকটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। আব্দুর রহমান সাঞ্চলের দুর্বলতা। হিসাবের পরে আব্দুর রহমান সাঞ্চল নামক আরেকজন শাসক, তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। তার দুর্বলতাও কিন্তু স্পেনে উমাইয়া শাসনের পতনের জন্য দায়ী হিসাবে বলা হচ্ছে। 6 নাম্বার, আমির এবং পরবর্তী উমাইয়া রাজপ্রতিনিধিদের অত্যাচার ও স্বেচ্ছাচারিতা। আমির এবং পরবর্তী উমাইয়া রাজপ্রতিনিধি অর্থাৎ খিলাফতের স্পেনে উমাইয়া খিলাফতের শেষ 25 বৎসরে, মাত্র 25 বৎসরের সময়ের মধ্যে
এবং মাত্র 10 জন শাসক, 25 বছর সময়ে 10 জন শাসকের সময়ে কিন্তু উমাইয়া খিলাফত ধ্বংসের দিকে পতিত হয়। এবং এই 25 বছরই স্পেনের উমাইয়া খিলাফতের পতনের জন্য দায়ী, এবং সেটাকেই বলা হচ্ছে আমির এবং পরবর্তী উমাইয়া রাজপ্রতিনিধিদের অত্যাচার ও স্বেচ্ছাচারিতা। তারা ছিলেন স্বেচ্ছাচারী এবং নিজেরা সম্পদের ভোগবিলাসিতা এগুলোয় ব্যস্ত ছিল, অত্যাচার, স্বৈর শাসক ছিল, জনগণের উপর বিভিন্ন নিপীড়ন নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যেয়ে জনগণের উপরে নানাভাবে তারা জনগণকে নিপীড়ন করত। এর ফলেই কিন্তু আমিরাতে উমাইয়া খিলাফতের পতন ঘটে। 7 নম্বর, কৃষকদের মধ্যে অসন্তোষ, অরাজকতা এবং বিশৃঙ্খলা। কৃষি ছিল উমাইয়া খিলাফতের কিন্তু একটি অর্থনৈতিক চালিকা শক্তি। কৃষিতে ব্যাপক তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে কৃষির কারণে, এবং স্পেন ছিল সে সময় যেমন শিল্প নির্ভর তেমন পাশাপাশি কৃষিকাজেও তাদের ছিল, পারদর্শিতা ছিল। তো এই কৃষকদের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা, যেটা কিনা যার প্রধান কারণ ছিল উমাইয়া রাজপ্রতিনিধিদের অবহেলা কৃষিক্ষেত্রে, সে কারণে তাদের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 8 নম্বর, নব মুসলিমদের মধ্যে সংঘর্ষ এবং সম্প্রদায় ভিত্তিক রাজনৈতিক দল গঠন। নব মুসলিম কারা? নব মুসলিম হচ্ছে যারা নতুন ইসলাম গ্রহণ করেছিল স্পেনে, অর্থাৎ ধর্মান্তরিত মুসলিম। এই নব মুসলিমদের মধ্যে সংঘর্ষ, এদের মধ্যে আবার ক্ষমতা নিয়ে কিন্তু দ্বন্দ্ব সংঘাত ছিল। আরবদের আধিপত্য খর্ব করার জন্যই কিন্তু তৃতীয় আব্দুর রহমান এবং পরবর্তী উমাইয়া খলিফাগণ কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এবং আধিপত্য খর্ব করে অন্যান্য জাতি অর্থাৎ স্লাভ, তারপরে স্পেনীয়, বারবার এবং এই নব মুসলিমদেরকে ক্ষমতাসীন করার জন্য প্রচুর বিভিন্ন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে উৎসাহিত করেছিল, যার ফলে একসময় এদের ক্ষমতা এত বেড়ে গিয়েছিল যে তাদের নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং সংঘর্ষ সৃষ্টি হয়। এবং সম্প্রদায় ভিত্তিক রাজনৈতিক দল গঠন। স্পেনে নানা রকমের সম্প্রদায় ছিল, আগেই বললাম যে মিশ্র জাতিগোষ্ঠী, যেমন তোমার মুজারব, আরব, অনারব, বারবার, খ্রিস্টান, নও মুসলিম, এদের বিভিন্ন গোত্রের মধ্যে বিভিন্ন তারা সাম্প্রদায়িক দল গঠন করা শুরু করে। এবং এই দলগুলো তোমরা জানো যে যত দল উপদল, যত বিভাজন ক্ষমতা, ততই কিন্তু সংঘর্ষ এবং নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হয়। তো এই কারণে নবমুসলিমদের সংঘর্ষ, সাম্প্রদায়িক ভিত্তিক রাজনৈতিক দল গঠন, এটা একটি কারণ হয়ে দাঁড়ায়। 9 নম্বর, সেনাবাহিনীর নৈতিক অধঃপতন। স্পেনের সেনাবাহিনী এক সময় খ্রিস্টান, এবং এখানে তোমরা জানো যে তৃতীয় আব্দুর রহমানের সময় তৃতীয় আব্দুর রহমান কিন্তু সেনাবাহিনীর পুনর্গঠন করেছিলেন এবং সেনা শক্তিকে তিনি শক্তিশালী করার জন্য আরবদের আধিপত্য খর্ব করে এখানে আরবদের যে ব্যাপক হারে এখানে খ্রিস্টান, নও মুসলিম, বারবার এবং স্লাভদেরকে তার বাহিনীভুক্ত করেছিলেন, যাতে তার একটি শক্তিশালী বাহিনী এখানে সৃষ্টি হয়। কিন্তু হয়েছিল ঠিকই, পরবর্তীতে তারা কিন্তু আর সেই নীতিতে অটল থাকেননি, যেই নীতি নিয়ে তৃতীয় আব্দুর রহমান গঠন করেছিল। পরবর্তীতে দেখো তারা বারবার এবং খ্রিস্টান সৈনিকরা অর্থলোভী ছিল এবং তারা অর্থের জন্যই কিন্তু মূলত যুদ্ধ করত। ন্যায় নীতি নৈতিকতার বালাই তাদের মধ্যে ছিল না। অর্থাৎ পরবর্তীতে খ্রিস্টান বিভিন্ন যে উত্তরাঞ্চলে যে খ্রিস্টান রাজ্যগুলো আছে, এগুলো যখনই তাদেরকে অর্থলোভে প্রলুব্ধ করলো, তখনই কিন্তু তারা মুসলিম বাহিনীর দল ত্যাগ করে খ্রিস্টান বাহিনীর পক্ষে যুদ্ধ করেছিল। এবং এটা তাদের আরও বিভিন্ন উপদলগুলো, এখানে স্পেনে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো তাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করত, যার ফলে তারা অর্থলোভী ছিল বলেই, তাদের নীতি নৈতিকতা ছিল না বলেই কিন্তু তারা বিভিন্ন দলে বিভিন্ন সময়ে অর্থের লোভেই যুক্ত হয়েছিল, যার ফলে যে মূল সেনাবাহিনী স্পেনের উমাইয়া খিলাফতের, সেই সেনাবাহিনীর ঐক্যটা নষ্ট হয়ে যায় এবং এটাও একটা পতনের কারণ ছিল। 10 নম্বর, অভিজাত শ্রেণীর দৌরাত্ম্য। অভিজাত শ্রেণীর মধ্যে কয়েকটি দল ছিল, স্বাধীন, মুক্ত এবং স্লাভ। বারবার ও আরব অভিজাতদের ধ্বংসস্তূপের উপরে বণিক, শিল্পপতি এবং সৈনিকদের নতুন একটা দল তৈরি হয়।
এবং এই নতুন দলগুলো পরবর্তীতে ক্ষমতাসীন হয় এবং তাদের প্রচুর সম্পদও হয় এবং এই সম্পদের কারণে তাদের ক্ষমতার লোভও বেড়ে যায়, যার ফলে কিন্তু অভিজাতদের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোন্দল, এবং এই দ্বন্দ্ব একসময় এমন পর্যায়ে পৌঁছে যে এরা খ্রিস্টানদেরকেই আমন্ত্রণ জানাতো। তাদেরকে বিভিন্ন প্রদেশের প্রাদেশিক গভর্নররা কী করেছিল যে খ্রিস্টানদেরকে তাদের প্রদেশের স্বাধীন প্রদেশে পরিণত হয়ে তারা স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। এজন্য যে শত্রুরা মুসলমানদের চরম যারা ছিল মুসলমানদের চরম শত্রু স্পেনে, সেই খ্রিস্টানদেরকেই কখনো কখনো তারা আমন্ত্রণ জানাতো যে তাদেরকে সহযোগিতা করার জন্য। তো এটা কিন্তু স্পেনের জন্য একটা উমাইয়া আমিরাতের জন্য একটা বড় হুমকি এবং মুসলমানদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছিল। ধর্মবেত্তা এবং বিচারকদের প্রতি শাসক শ্রেণীর অবজ্ঞা। ধর্মবেত্তা এবং বিচারক শ্রেণীর প্রতি একসময় কিন্তু শাসকরা শুধু স্পেনে না, প্রত্যেকটা যে মধ্যযুগীয় শাসকদের মধ্যেই যারা ধর্মগুরু, তাদেরকে খ্রিস্টানদের মধ্যেও দেখা যায় যে পোপ এবং ধর্মগুরু এবং মুসলমানরাও ধর্মগুরুদের কিন্তু সবসময় সমীহ করে চলতো এবং শাসন কার্যে তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করত, তাদেরকে মর্যাদা দান করত। তো স্পেনেও তাই হয়েছিল। একসময় ধর্মগুরুদের অত্যন্ত মর্যাদা ছিল, তাদের কথা শোনা হতো, তাদের পাওয়ার ছিল, বিচারকদের অনেক গুরুত্ব ছিল, কিন্তু পূর্ববর্তী শাসকরা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও পরবর্তী রাজারা কিন্তু তাদের প্রতি এতটা শ্রদ্ধাশীল হয়নি এবং তাদেরকে অবজ্ঞা করা শুরু করেছিল। ফলে রাজাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রকাশ্যে মসজিদগুলোতে, যখন তাদের সব কিছু তাদের প্রতিকূলে চলে গেল, তাদের যে আগের মতো সম্মান এটা যখন তারা হারাতে শুরু করলো ধর্মবেত্তারা, তখন কিন্তু তারা মসজিদগুলোতে বা নামাজ খুতবাগুলোতে তারা শাসকদের বিরুদ্ধেই প্রচারণা করতো, শাসকদের বিরুদ্ধে লেকচার দিত। তখন দেখা গেল এইটা সম্পূর্ণরূপে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে চলে গেল। এরপর আরেকটি পয়েন্ট 12 নাম্বার, আরব অনারব দ্বন্দ্ব এবং গোত্রীয় প্রাধান্য। আরব অনারব দ্বন্দ্ব এটা তো তোমরা জানোই যে অতি পূর্ব থেকে সেই মুসলিম সাম্রাজ্য যখন থেকে প্রতিষ্ঠিত হচ্ছে তখন থেকেই কিন্তু মুসলমানদের, আমি আগেই তোমাদের ক্লাসের শুরুতেই বলছিলাম যে মুসলমানদের একটা বড় দুর্বলতা এবং আরবদের যে সাম্রাজ্যবাদী নীতি এটার একটা বড় দুর্বলতা এবং তাদের বিভিন্ন জায়গায় ফল করার বা পতনের বড় কারণ ছিল আরব অনারব দ্বন্দ্ব এবং বিভিন্ন জাতির মধ্যে তাদের এই যে গোত্রীয় কলহ, গোত্রীয় বিদ্রোহ, এটা কিন্তু পরবর্তীতে প্রকট আকার ধারণ করে। তো এখানেও স্পেনে এসেও দেখা যাচ্ছে আরব অনারব দ্বন্দ্ব এবং গোত্রীয় প্রাধান্য, এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। 13 নাম্বার, জাতীয় ঐক্যের অভাব। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট আকারে অনেকগুলো পয়েন্ট করেছি যাতে তোমাদের সুবিধা হয় ছোট ছোট করে বুঝিয়ে উপস্থাপন করতে। জাতীয় ঐক্যের অভাব, এটা আগেই বলছিলাম যে জাতীয় ঐক্যের অভাব ছিল। স্পেন তো একটা অন্য দূরবর্তী একটা খ্রিস্টান সাম্রাজ্য ছিল এবং এর চারপাশে সব খ্রিস্টান দেশগুলোই প্রভাবশালী খ্রিস্টান দেশ ছিল এবং শুধুমাত্র ইউরোপ মহাদেশে মুসলমানরাই একটাই সাম্রাজ্য ছিল, মুসলিম সাম্রাজ্য, সেটা হচ্ছে এই স্পেনে, অর্থাৎ আন্দালুসিয়ায়। তো এই আন্দালুসিয়ায় জাতীয় ঐক্যের অভাব দেখা গেল এই কারণে যে এখানে আরবরা ছিল বহিরাগত, বাহির থেকে আসলো এবং দেখা যাচ্ছে যে আরব অনারব দ্বন্দ্ব এবং এর মধ্যে আরবরা আবার আরবদের মধ্যেই আবার শাসকরা আরবদেরকে প্রাধান্য খর্ব করার জন্য দেখা গেল ইসলাম, তারপরে খ্রিস্টান, বারবার বিভিন্ন জাতিগোষ্ঠীর এখানে তাদেরকে ক্ষমতাসীন করার চেষ্টা। তো এই কারণে পূর্ব থেকেই কিন্তু এখানে জাতীয় কোনো ঐক্য ছিল না, ধর্মগত এখানেও ছিল না, আবার জাতীয় ঐক্যেরও অভাব ছিল, যার ফলে জাতীয়তাবাদী চরম অভাব দেখা দেয়। আর মুসলমানরা তো বহিরাগত ছিল, কাজেই তার জাতীয়তা বোধেরও এখানে উন্মেষ সেভাবে ঘটেনি। 14 নাম্বার, সম্পদের প্রাচুর্য এবং নতুন সমাজ ব্যবস্থার শ্রেণী সংঘর্ষ। দেখা গেল প্রচুর লোক এই সময় মুসলিম স্পেন এক সময় তৃতীয় আব্দুর রহমানের পর থেকে, তৃতীয় আব্দুর রহমান দ্বিতীয় হাকামের সময় থেকে স্পেন কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী এবং অত্যন্ত উচ্চ অর্থনীতির একটা দেশে পরিণত হয়েছিল শাসকদের উন্নয়নের কারণে। তো দেখা যাচ্ছে যে সেই সময়ে কিন্তু অনেক নিম্নবিত্তরাও প্রচুর সম্পদের মালিক হয়ে গেল এবং নতুন নতুন সমাজ ব্যবস্থা তৈরি হলো এবং এই নতুন নতুন সমাজ ব্যবস্থাগুলো কিন্তু শ্রেণী সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটাও একটা পতনের কারণ।
15 নাম্বার, প্রাদেশিক গভর্নরদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। প্রাদেশিক গভর্নররা এই রাষ্ট্রের এবং এই যে তোমার খলিফাদের দুর্বলতার সুযোগে এই সময় বিভিন্ন প্রদেশের প্রাদেশিক গভর্নররা কি করলো, এরা কিন্তু নিজেরা নিজেদের রাষ্ট্রগুলোকে, রাজ্যগুলোকে, ছোট ছোট রাজ্যগুলোকে স্বাধীন হিসেবে শাসন করার জন্য, স্বাধীন শাসক হিসেবে শাসন করার জন্য এরা কি করলো, যে কি বলে, স্বাধীন করার জন্য সিউটার গভর্নর ইবনে হাম্মুদ এবং মালাগার ইয়াহিয়া এরা তোমার খ্রিস্টানদেরকে এখানে আমন্ত্রণ জানানো শুরু করলো। খ্রিস্টানদের সহযোগিতায় তারা স্বাধীন রাষ্ট্র পরিচালনা এবং খ্রিস্টানদেরকে পুনঃ পুনঃ তারা আহ্বান জানানোর ফলে খ্রিস্টানদের ডিমান্ডও একসময় বেড়ে গেল। একসময় তারা আরও বেশি বেশি দাবি করতে থাকলো যে এর বিনিময়ে এই অঞ্চল তাকে দিতে হবে, এই দুর্গগুলো, মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে যে সুরক্ষিত মুসলমানরা দুর্গ তৈরি করেছিল খ্রিস্টানদেরকে প্রতিহত করার জন্য, এই দুর্গগুলো কিন্তু একের পর এক তারা অধিকার করে নিতে চাইলো এই দুর্বলতার সুযোগে, এবং এটা মুসলমানরাই এই সুযোগটা করে দিয়েছিল। 16 নাম্বার, মুজাফফরের মৃত্যু এবং বনু আমিরের পতন। তো তোমরা জানো যে শেষ একজন প্রধানমন্ত্রী মুজাফফর ছিল অত্যন্ত শক্তিশালী এবং কঠোর হস্তে তিনি বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে ক্ষয়িষ্ণু সাম্রাজ্যটাকে টিকিয়ে রেখেছিলেন, যেখানে খলিফারাই ছিল দুর্বল, উমাইয়া খিলাফতের খলিফারা। এই দুর্বল খলিফাদেরকে তিনি তাদের বিলাস ব্যসনের সুযোগে তিনি কিন্তু নিজে ক্ষমতা কুক্ষিগত করে স্পেনীয় সাম্রাজ্য রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছিলেন, এবং তার সময়ে ততটা সমস্যা হয়নি। কিন্তু তার মৃত্যুর পরে কিন্তু দেখা গেল যে এখানে পতনের আরও চূড়ান্তভাবে পতন ত্বরান্বিত হলো, এবং বনু আমিরের পতনও এ সময় হয়েছিল। বনু আমিরের পতনের ফলে স্পেনের চূড়ান্ত পতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপরে এগুলো ছিল অভ্যন্তরীণ কারণ, এবং এই কারণগুলোর পরবর্তীতে আরও কিছু কারণ, সেগুলো হলো বাহ্যিক কারণ। এই বাহ্যিক যে সমস্ত ঘটনা প্রবাহ স্পেনে উমাইয়া আমিরাতের পতনের পিছনে দায়ী ছিল, সেই বাহ্যিক কারণগুলো আমি বলছি। 1 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ, আবার একটু তোমাদেরকে ক্লোজ করে দেখাই, তোমরা একটু দেখবে, আর তোমরা পারলে এগুলো লিখে নেবে। লিখে নিলে তোমাদের আনসারটি তৈরি করতে সহজ হবে, সুবিধা হবে। তোমরা দেখো, স্পেনের ভৌগোলিক অবস্থান এখানে দায়ী ছিল, কারণ স্পেন ছিল সুদূর তোমার ইউরোপের একটা অঞ্চল, পশ্চিম ইউরোপের একটা দেশ। তো এই ইউরোপ মহাদেশে গিয়ে মুসলমানরা শাসন করা, যেখানে চারপাশে আছে তোমার খ্রিস্টানদের শক্তিশালী ঘাঁটি, সেখানে এই ভৌগোলিক অবস্থান তাদের পতনের জন্য একটা কারণ ছিল। শীতকালীন বরফের পতন, এখানে কিন্তু আরবরা ছিল হচ্ছে উষ্ণ প্রাকৃতিক অঞ্চলের লোক, সেখান থেকে শীতকালীন অঞ্চলে যখন তারা শাসন করতে শুরু করে, এই স্পেনে যখন তারা শাসন করে, গ্রীষ্মকালে তাদের খুব একটা সমস্যা হতো না, কিন্তু শীতকালে সমস্ত যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করে তারা কিন্তু চলে আসতো, কারণ শীতের দেশের এই শীত বা বরফের পতন এটা তারা দেখেনি, এটা সামলানো তাদের জন্য কষ্ট হয়ে যেত। তখন কিন্তু তারা এই প্রকৃতিগত কারণে তাদেরকে কিছু কারণে পিছপা হতে হয়েছিল। 3 নাম্বার কারণ হচ্ছে উত্তর আফ্রিকার ফাতেমীয় সাম্রাজ্য। এ সময় পাশাপাশি শক্তিশালী একটি মুসলিম সাম্রাজ্য সবসময়ই স্পেন অধিকার করার জন্য চেষ্টা করেছে, বারবার আক্রমণের চেষ্টা করেছে। এই কারণে এটাও একটা কারণ ছিল। ফাতেমীয় সাম্রাজ্য, পার্শ্ববর্তী শক্তিশালী ফাতেমীয় সাম্রাজ্যের সাথে পুনঃ সংঘর্ষ, এগুলো সবই কিন্তু বহিরাগত বা বাহ্যিক কারণ আমি বলছি। দেখো, বাহ্যিক কারণ। এবং 4 নাম্বার, অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে খ্রিস্টানদের হস্তক্ষেপ। ক্ষমতার যে দ্বন্দ্ব, এই ক্ষমতার দ্বন্দ্বে খ্রিস্টানদের হস্তক্ষেপ কামনা করেছিল, এবং অভ্যন্তরীণ এই দ্বন্দ্বকে বেশি করে কাজে লাগিয়েছিল মাহদি। ক্যাটালনের শাসকের কাছে তিনি মাহাদি চেয়েছিলেন, ক্যাটালনের শাসকের কাছে হস্তক্ষেপ কামনা করেছিল, এবং সুলাইমান ক্যাস্টাইল এবং লিওনের শাসকের কাছে সাহায্য কামনা করেছিল। তো এগুলো ছিল বাহ্যিক কারণ। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে। এই কারণেই উমাইয়া সাম্রাজ্যের পতন
চূড়ান্তভাবে ধাবিত হয়েছিল। 1100 খ্রিস্টাব্দে স্পেনের উমাইয়া সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে পড়ে এবং প্রত্যেক প্রদেশ স্বাধীনতা দাবি করে। আরব, স্পেনীয়, স্লাভ এবং বার্বার নেতাদের নেতৃত্বে মুলুকুল তাওয়াইয়া নামক বহু ছোট ছোট রাজ্যের উত্থান হয় বা প্রতিষ্ঠিত হয়। এই তাইয়েবা নামক এই রাষ্ট্রগুলো বা মুলুকুল তাইয়েবা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা দেখবে, তোমাদের ইউটিউবে আছে। এই মুলকুত তাইয়েবা নামক ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং 1031 খ্রিস্টাব্দে সীমান্তবর্তী 3টি প্রদেশ ব্যতীত আল আন্দালুসের 13টি শহর কম বেশি স্বাধীনতা ঘোষণা করে। এভাবেই কিন্তু স্পেনে উমাইয়া আমিরাতের চূড়ান্ত পতনের সূচনা হয়। তো আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তো এই আলোচনা থেকে যে প্রশ্নটির উত্তর তোমরা এখানে তৈরি করতে পারবে সেটা হচ্ছে স্পেনে উমাইয়া খিলাফতের পতনের যে কারণগুলো বা পতনের পিছনে যে তোমার রিজনগুলো দায়ী সেটা নিয়ে তোমরা একটি প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও একটি এরকম বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং নিয়ম মেনে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।